আজকে আমরা যে টপিকটা স্টার্ট করব সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। খুবই সহজ একটা বিষয়, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। প্রথম কথা যে এই চ্যাপ্টারে আমরা কি দেখতে পাচ্ছি না, আমরা শিখব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের বেসিক কনসেপ্টটা কি সেটা বলার জন্য ফার্স্টে আমি বলবো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে ওয়ার্ড, ক্যাশ ফ্লো আর স্টেটমেন্ট। আমরা যদি এই তিনটে ওয়ার্ডের মিনিংটাকে ঠিক মতন বুঝতে পারি তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা আমরা খুব ভালো করে করতে পারবো এবং এক্সামে ফুল মার্কস কিন্তু এর থেকে পেতে পারবো। ঠিক আছে, তো এখানে ফার্স্ট যেটা আমি দেখতে পাচ্ছি ক্যাশ। এখন এই ক্যাশের মানে কি? ক্যাশ বলতে এখানে আমরা শুধুমাত্র ক্যাশকে বোঝাচ্ছি না, মানে কাগজি মুদ্রাকে বোঝাচ্ছি না। ক্যাশের সাথে সাথে ক্যাশের মতো করে আমরা ইউজ করতে পারি কি আর ব্যাংক। তাহলে এখানে শুধুমাত্র মানে ক্যাশ বলতে কি, ক্যাশের সাথে সাথে ব্যাংকেও বোঝানো হচ্ছে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে মার্কেটেবল সিকিউরিটিজ, এটাকেও বোঝানো হচ্ছে। তাহলে ফার্স্ট অফ অল কি না, আমরা ক্যাশ বলতে কি বুঝবো? ক্যাশ বলতে শুধু আমরা ক্যাশকে বুঝবো না, ক্যাশের সাথে সাথে ব্যাংক, কারণ আমরা ব্যাংক ব্যালেন্সটাকেও ক্যাশের মতনই ইউজ করতে পারি। এখন আমরা যে কোনো দোকানে গেলে কি একটা গুগল পে বা ফোনপে বা পেটিএমের কিউআর কোড স্ক্যান করে তাদেরকে ক্যাশের পরিবর্তে কী করতে পারি, আমাদের ওই কোডটাকে মানে কোডটাকে স্ক্যান করে আমরা সেখান থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে পারি। তাহলে ক্যাশকে অ্যাকচুয়ালি আমরা ব্যাংকের ব্যালেন্সটাকেও কী করতে পারি, ক্যাশের মতো করে ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে ক্যাশ প্লাস ব্যাংক প্লাস মার্কেটেবল সিকিউরিটিস। এখন মার্কেটেবল সিকিউরিটিস কি? মার্কেটেবল সিকিউরিটিস হচ্ছে এমন ধরনের ফিনান্সিয়াল সিকিউরিটিস বা এমন ধরনের অ্যাসেটস যেগুলো আমরা কি করতে পারি, খুব দ্রুত বিক্রি করে মার্কেটে ক্যাশে কনভার্ট করতে পারি। কি করতে পারি? খুব তাড়াতাড়ি বিক্রি করে আমরা কিসে কনভার্ট করতে পারি? ক্যাশে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তাহলে মার্কেটেবল সিকিউরিটিস কি? মার্কেটেবল সিকিউরিটিস হচ্ছে এমন ধরনের ফিনান্সিয়াল সিকিউরিটিস যেগুলো আমরা খুব দ্রুত বিক্রি করে ক্যাশে কনভার্ট করতে পারি। ঠিক আছে, এবার আমি যদি এক্সাম্পল দিই তাহলে বলতে পারি যে এখন তো আমরা জানি কি যে শেয়ার ট্রেডিং কি? শেয়ার, অনলাইন শেয়ার ট্রেডিং। ঠিক আছে, তো মনে কর তোর কাছে রিলায়েন্সের শেয়ার আছে বা আইটিসির শেয়ার আছে, তুই কী করতে পারিস? সেটাকে মার্কেটে বিক্রি করে সঙ্গে সঙ্গে কী করতে পারিস, সেটাকে ক্যাশে কনভার্ট করতে পারিস। আর ওই ক্যাশটা তুই যদি উইথড্র করিস তোর ডিম্যাট অ্যাকাউন্ট থেকে, জাস্ট 48 আওয়ার্সের মধ্যে তোর অ্যাকাউন্টের মধ্যে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে মার্কেটেবল সিকিউরিটিস কি? মার্কেটেবল সিকিউরিটিসের মধ্যে মূলত আসে মানে শেয়ার্স আসে, ঠিক আছে, ট্রেজারি বিলস আসে, আরও এছাড়া অনেক কিছু আসে, সেগুলো আমি পরে ডিসকাস করে দেবো কি মার্কেটেবল সিকিউরিটিস বলতে আমরা কি বুঝবো। আপাতত আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকা চাই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আসল জিনিসটা কি, কি করতে হবে এই চ্যাপ্টারের মধ্যে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত ক্যাশ কি সেটা বুঝলাম ভালো করে। এবারে ফ্লো। এখন ফ্লো কি? ফ্লো মানে বাংলা যদি বলি প্রবাহ বা বয়ে চলা বা বয়ে যাওয়া। ঠিক আছে, তো মনে কর তোদের বাড়ির ছাদে একটা ট্যাঙ্ক আছে, তুই কী করিস? প্রত্যেক দিন বিকালবেলা একটা পাম্প চালাস, সেই পাম্পে কি করে কী করিস, এই ট্যাঙ্কের ভিতরে জল ভর্তি করিস। ঠিক আছে, ট্যাঙ্কের মধ্যে গিয়ে দেখ জলটা কী হয়ে যাচ্ছে, জমা হয়ে যাচ্ছে। ট্যাঙ্কের মধ্যে গিয়ে কী হয়ে যাচ্ছে, জলটা জমা হয়ে যাচ্ছে। তাহলে ট্যাঙ্কের মধ্যে থাকা জলটাকে কি আমরা ফ্লো বলতে পারবো না? কারণ ট্যাঙ্কের ভিতরে জলটা কি কনস্ট্যান্ট। কিন্তু এই যে পাম্পটা চালিয়ে আমরা পাইপের মাধ্যমে যে জলটাকে আমরা ট্যাঙ্কের ভিতরে তুলছি, সেই অবস্থায় কি আছে, এই জলটা কিন্তু কি আছে, এর মধ্যে একটা গতি আছে, অর্থাৎ এটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নেই। এটা কি হচ্ছে, এইখানে যে পাম্পের মধ্যে যে জলটা ছিল সেটাই কি হয়ে যাচ্ছে, উপর দিকে উঠতে একটা সময় গিয়ে ট্যাঙ্কের মধ্যে জমা হচ্ছে। ঠিক আছে, তো যখন এই উপর দিকে উঠছে পাইপের থ্রু, এটা কি তখন জমে রয়েছে? না, এটা তখন কিন্তু একটা এর গতি রয়েছে। ঠিক একইভাবে যখন আমরা এই ট্যাঙ্কের জমা জল থেকে কি করি, নিচে কোনো ট্যাপ খুলে জল বার করছি, সেই সময় কি হচ্ছে, এই যে জলটা আসছে এটা তখন কি হচ্ছে, এক জায়গায় কিন্তু জমে নেই, এটা কি হচ্ছে, উপর থেকে পড়ছে, অর্থাৎ এরও তখন একটা গতি আছে। অর্থাৎ ফ্লো বলতে যেমন
আরও যদি বলি নদীর জল কি হচ্ছে, বয়ে চলছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, নদীর জল বয়ে চলছে তাহলে ওটা কি ফ্লোয়িং ওয়াটার, ঠিক এখানেও তাই, ট্যাপ থেকে জল পড়ছে এটা কি ফ্লোয়িং ওয়াটার। তাহলে ফ্লো বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এর মধ্যে কোনো চেঞ্জ হবে, অর্থাৎ এটা কনস্ট্যান্ট থাকবে না, ঠিক আছে, এটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে না। তাহলে ফ্লো বলতে আমরা কি বুঝলাম, যে যেটার মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা যদি দুটো ওয়ার্ডকে এবার একসাথে বুঝি, প্রথমে আমরা ক্যাশ বুঝলাম, ক্যাশ ব্যাংক প্লাস মার্কেটেবল সিকিউরিটিস, ক্যাশের কনসেপ্টটা এখানে একটু ব্রড, ঠিক আছে। আর ফ্লো বলতে কি বুঝলাম, ফ্লো বলতে আমরা যেটা বুঝলাম, ফ্লো বলতে আমরা বুঝলাম চেঞ্জ, ঠিক আছে। অর্থাৎ এবার আমরা যদি ক্যাশ আর ফ্লোকে একসাথে করি, ক্যাশ ফ্লো বলতে কি বুঝবো, ক্যাশ ফ্লো বলতে বুঝবো ক্যাশে আসা পরিবর্তনকে, ক্যাশে আসা পরিবর্তনকে। তাহলে ক্যাশ ফ্লো বলতে কি বুঝবো, ক্যাশে আসা পরিবর্তনকে, ঠিক আছে। এই ক্যাশে আসা পরিবর্তনকেই আমাদের কি করতে হবে, একটা বিবরণী স্টেটমেন্ট বা বিবরণীর মাধ্যমে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর কিছুই না, ক্যাশে আসা যে পরিবর্তন সেই পরিবর্তনটাকে আমাদের একটা বিবরণীর মাধ্যমে প্রকাশ করতে হবে, বোঝা গেল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলতে বুঝলাম যে ক্যাশে আসা পরিবর্তন, ঠিক আছে, সেই পরিবর্তনটাকে আমরা কি করছি, একটা স্টেটমেন্টের মাধ্যমে প্রকাশ করছি যে ক্যাশে কি পরিবর্তন এলো এবং কেন পরিবর্তন এলো, ঠিক আছে, কোন কোন কারণের জন্য ক্যাশের ব্যালেন্স চেঞ্জ হলো, ঠিক আছে। আর মেনলি আরেকটা জিনিস বলে দিই যে এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি আমরা কি ক্যাশে আসা পরিবর্তনকে নিয়ে আলোচনা করছি। তাহলে আমাদের কি করে দেবে, দুটো ইয়ারের কিছু ডেটা দেবে, তাতে একটা ইয়ারে মনে কর মেশিনারি বলছি, মেশিনারি আছে মনে কর একটা ইয়ারে সাপোজ 2 লাখ টাকা, ঠিক আছে। মনে কর 2020 আছে মেশিনারি 2 লাখ টাকা, 2021 আছে 2.5 লাখ টাকা, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করছি, ক্যাশে আসা পরিবর্তনের কথা বলছি। তাহলে ক্যাশে আসা পরিবর্তন কি, দেখ 2020 সালে মেশিনারি ছিল আমার কাছে কত টাকা, 2 লাখ টাকা, 2021 সালে কি হয়েছে, 2.5 লাখ টাকার মেশিন দেখাচ্ছে ব্যালেন্স শিটে। এবার দেখ চেঞ্জ কতটা হলো, না 50,000 টাকার চেঞ্জ হলো, ঠিক আছে। এখন এই যে 50,000 টাকার চেঞ্জ হলো, এই চেঞ্জটাই কিন্তু আমাদের পুট করতে হবে, ঠিক আছে। আমাদের স্টেটমেন্টে কিন্তু এই চেঞ্জটাকেই আমরা নেবো, না আমরা 2 লাখ টাকা নেব, না আমরা 2.5 লাখ টাকা, কারণ আমরা আগেই দেখেছি যে ক্যাশ ফ্লো এর আসল মানে কি, ক্যাশে আসা পরিবর্তন, ঠিক আছে। ক্যাশের যে পরিবর্তনটা হচ্ছে সেটা কি কি কারণে হচ্ছে, কোন কোন কারণ থেকে হচ্ছে, তো সেই কারণগুলোকে অ্যানালাইজ করবো যখন, তখন কিন্তু আমরা না 2 লাখ নেব, না 2.5 লাখ নেব, আমরা কি নেব, এই দুটোর মধ্যে চেঞ্জ কতটা হলো, 50,000। সাপোজ আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মনে কর স্টকে আছে তোর 1 লাখ টাকা, ঠিক আছে, পরের বছর স্টক হয়ে গেছে 1.5 লাখ টাকা, ঠিক আছে। তাহলে চেঞ্জ কতটা হলো, চেঞ্জ হলো 50,000 টাকার। আমরা কি করব, এই চেঞ্জটাকেই পুট করব, ঠিক আছে। আমাদের অঙ্কের ক্ষেত্রে আমরা কোনটাকে কনসিডার করব, চেঞ্জটাকে, না আমরা এই 1 লাখকে নেবো, না আমরা 1.5 লাখকে নেবো, বোঝা গেল। আমরা কিছুক্ষণ আগেই ফ্লো এর কথা বললাম, ঠিক আছে। ফ্লো বলতে আমরা কি দেখলাম, যে চেঞ্জ। আর একসাথে যদি বলি ক্যাশ ফ্লো বলতে কি বুঝলাম, ক্যাশে আসা যে পরিবর্তন, ক্যাশে আসা পরিবর্তন, ওকে, ক্যাশে আসা পরিবর্তন। এখন এই ক্যাশে আসা পরিবর্তন বা ফ্লো, ঠিক আছে, চেঞ্জ কত ধরনের হতে পারে, চেঞ্জ মূলত দুটো ধরনের হতে পারে, একটা হচ্ছে ইনফ্লো, একটা হচ্ছে আউটফ্লো, ঠিক আছে। আমাদের পাম্পের জলের ট্যাঙ্কের এক্সাম্পলটা যদি মনে থাকে, তখন আমরা কি করছিলাম, প্রথমে মোটর চালিয়ে পাম্পের থেকে জলটা কি করছিলাম, পাম্পের সাহায্যে জলটা ওই ট্যাঙ্কের মধ্যে ফিল করছিলাম, তখন কি হচ্ছিল, ট্যাঙ্কের মধ্যে জলের পরিমাণ কি হচ্ছিল, বাড়ছিল, ঠিক আছে। আর যখন নিচের ট্যাপ খুলে ওই জমানো জল থেকে, ট্যাঙ্কে জমা জল থেকে আমরা কাজের জন্য জল ব্যবহার করছিলাম, তখন কি হচ্ছিল, ওই ট্যাঙ্কের জলের পরিমাণ কমে যাচ্ছিল। তাহলে সেমভাবে আমাদের এই যে ক্যাশের যে পরিবর্তন, ক্যাশের পরিবর্তনের ফলে কি হতে পারে, ক্যাশের ব্যালেন্স বেড়ে যেতে পারে, আবার ক্যাশের ব্যালেন্স কমে যেতে পারে, ঠিক আছে। ক্যাশের ব্যালেন্স যখন বেড়ে যাবে সেটা কি ইনফ্লো, ক্যাশের ব্যালেন্স যখন কমে যাবে তখন কি হবে, আউটফ্লো, ঠিক আছে। তো এই ইনফ্লো হোক বা আউটফ্লো হোক, এই ইনফ্লো বা আউটফ্লোর যে কারণ, ঠিক আছে, কি কারণে এই ইনফ্লো বা আউটফ্লো হচ্ছে, এটাকে আমরা মেইনলি 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি, ঠিক আছে। ফার্স্ট ক্যাটাগরি কি হবে, ফার্স্ট ক্যাটাগরি আমরা বলবো নেক্সট বলবো
ক্যাশ ফ্লোস ফ্রম, প্রথম বলবো ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, সেকেন্ড হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এবং থার্ড হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। আমরা কিন্তু এটাকে এই অর্ডারেই লিখবো, ফার্স্টে অপারেটিং অ্যাক্টিভিটিস, তারপরে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর তারপর ফিনান্সিং অ্যাক্টিভিটিস। আমি এক এক করে আসছি, এগুলো কী জন্য কোনটা কোথায় যাবে, ঠিক আছে, সব ডিসকাস করব। তার আগে এই ব্যাপারটা একটুখানি দেখে নে বা টুকে নে। আমরা অঙ্ক করার সময় কিন্তু এই অর্ডারেই করব, ঠিক আছে, ফার্স্টে অপারেটিং অ্যাক্টিভিটিস, তারপরে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তারপর ফিনান্সিং অ্যাক্টিভিটিস। বাট আমি যখন বোঝাবো তখন ফার্স্টে আমি ফিনান্স বোঝাবো, তারপর ইনভেস্টিং বোঝাবো, তারপর অপারেটিং বোঝাবো। তার কারণটা একটু পরেই বুঝতে পারবি। দেখ, যদি মনে কর আমি একটা বিজনেস করতে চাইছি, ঠিক আছে, একটা বিজনেস স্টার্ট করব, তার জন্য কি লাগবে ফার্স্টেই আমার, যদি আমি সেল করতে চাই, পারচেস করতে চাই, ঠিক আছে, তারপরে সেগুলোকে কাজে লাগিয়ে আমি কি করতে চাই, মানে মনে কর পারচেস করলাম, তারপরে আমি সেই র মেটেরিয়াল পারচেস করলাম, যে তার থেকে আমি কি করতে চাইছি, ম্যানুফ্যাকচারিং করতে চাইছি, র মেটেরিয়াল পারচেস করে ম্যানুফ্যাকচারিং করতে চাইছি, ঠিক আছে। তারপরে সেগুলোকে কি করব, সেল করব, ঠিক আছে, তারপরে সেগুলো কি করব, সেল করব। আচ্ছা, আমি তো ম্যানুফ্যাকচারিং করতে চাইছি, এই ম্যানুফ্যাকচারিং করার জন্য এমনি এমনি তো করতে পারবো না, নিশ্চয়ই তার জন্য কোনো মেশিনপত্র লাগবে, ঠিক আছে, মেশিন লাগবে, একটা কারখানা করতে হবে, ঠিক আছে, তাহলে তার জন্য কি লাগবে, ল্যান্ড লাগবে, ঠিক আছে, বিল্ডিং কনস্ট্রাকশন করতে হবে, তারপর তো সেখানে আমি মেশিন ইনস্টল করবো, তারপর তো আমার ম্যানুফ্যাকচারিং স্টার্ট হবে, ঠিক আছে। এবার আমি যে মেশিন কিনবো, ল্যান্ড পারচেস করব, বিল্ডিং পারচেস করব, এটার জন্য আমার কি লাগবে না, এটার জন্য আমার টাকা লাগবে, তাই তো। তাহলে দেখ, অ্যাকচুয়ালি আমি আমার অপারেশনাল ওয়ার্ক, অর্থাৎ সেল, পারচেস, ম্যানুফ্যাকচারিং, বিজনেস ম্যানেজমেন্ট রিলেটেড যত যাবতীয় অ্যাক্টিভিটিস, এগুলো স্টার্ট করার জন্য ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, ইনভেস্ট করতে হবে, ঠিক আছে। কিসে না, মেশিনারি, ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি ইনস্টল করতে হবে, ঠিক আছে, কারখানা সেট তৈরি করতে হবে। এবার কারখানা সেট তৈরি করতে গেলে আমার কি লাগবে, টাকা লাগবে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কিন্তু ফিনান্স বুঝতে হবে, আর টাকা পয়সা কি, ফিনান্স রিলেটেড, ঠিক আছে। তাহলে ফিনান্সটা আগে বুঝতে হবে, তবেই কিন্তু আমরা ইনভেস্টিং বুঝতে পারবো, তারপরেই আমরা অপারেটিং বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে ফিনান্স রিলেটেড জিনিসপত্রগুলো এবার আমরা একটু বুঝে নেব। তাহলে আমি কি বললাম, যে আমি র মেটেরিয়াল পারচেস করে ম্যানুফ্যাকচারিং করতে চাইছি, ম্যানুফ্যাকচারিং করার পরে আমি কি করবো, সেল করবো সেটাকে। এবার এই যে ম্যানুফ্যাকচারিংটা আমি করবো, তার জন্য আমার কি লাগবে, এমনি এমনি তো ম্যানুফ্যাকচারিং করতে পারবো না, আমার তার জন্য কি লাগবে, মেশিনারি লাগবে, ল্যান্ড লাগবে, বিল্ডিং লাগবে। কেন না, ল্যান্ড আর বিল্ডিং দিয়ে আমি কি করবো, একটা কারখানা সেট আপ করবো, ঠিক আছে, সেখানে মেশিনারি ইনস্টল করবো, তারপর তো সেখানে ম্যানুফ্যাকচারিং স্টার্ট হবে, হ্যাঁ, তারপর সেখানে ম্যানুফ্যাকচারিং স্টার্ট হবে। এবার এই যে ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি আমি কিনবো, তার জন্য আমার কি লাগবে, টাকা লাগবে। তাহলে ফার্স্টে আমাদের কি বুঝতে হবে, ফিনান্স, ঠিক আছে। এবারে আমরা এই চ্যাপ্টারে যত আলোচনা করব সেটা একটুখানি কোম্পানির নিরিখে করব, ঠিক আছে, কোম্পানির কনটেক্সটে করব। এবার আমাকে একটু বল যে একটা কোম্পানি কি করে তার প্রয়োজনীয় অর্থ কালেক্ট করতে পারে। কিছুদিন আগেই পড়েছিস, কোম্পানি কি করতে পারে, ফার্স্ট অফ অল শেয়ার বা ডিবেঞ্চার ইস্যু করতে পারে, ঠিক আছে। সেকেন্ড, কোম্পানি কি করতে পারে, শেয়ার বা ডিবেঞ্চার ইস্যু করতে পারে, আর কি করতে পারে, কোম্পানি লোন নিতে পারে, ঠিক আছে। কোম্পানি কি করতে পারে, শেয়ার বা ডিবেঞ্চার ইস্যু করতে পারে। এখন শেয়ারের টাইপসও আমরা পড়েছি, আমরা ইকুইটি শেয়ার পড়েছি, আমরা প্রেফারেন্স শেয়ার পড়েছি, ঠিক আছে। তো কোম্পানি যেটা খুশি ইস্যু করতে পারে, ইকুইটি শেয়ার ইস্যু করতে পারে, প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে পারে, কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করতে পারে, ঠিক আছে। কোম্পানি কি করতে পারে, লোনও নিতে পারে, ঠিক আছে। তো দেখ, ফিনান্স রিলেটেড, তাহলে ফিনান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে কোন বিষয়বস্তুগুলো আসতে চলেছে অলরেডি দেখ একটা হিন্ট পেয়ে গেছিস। তাহলে একটা কোম্পানি কি করতে পারে, শেয়ার ডিবেঞ্চারের মাধ্যমে তার প্রয়োজনীয় অর্থ কালেক্ট করতে পারে, কোম্পানি কি করতে পারে, লোন নিতে পারে। তাহলে আমি যদি বলি যে ফিনান্সিং অ্যাক্টিভিটিসে, আমি কয়েকটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যে আমি বলতে পারি যে ইস্যু অফ শেয়ার্স অর ডিবেঞ্চার্স, এটা আসতে পারে, ঠিক আছে। এখন আমি যদি আমার কোম্পানির শেয়ার বা ডিবেঞ্চার ইস্যু করি, তার ফলে আমার কোম্পানিতে কি আসবে, টাকা আসবে, ঠিক আছে। তাহলে ইনফ্লো হবে, এটাকে আমরা কি করব, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসের আন্ডারে অ্যাড করব। আর কি হতে পারে, লোন নিতে পারি,
ঠিক আছে। লোন যদি নিই তখন আমাদের কোম্পানিতে কি আসবে, টাকা আসবে, তাহলে এটাকেও ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আমরা কি করব, অ্যাড করব। আচ্ছা, এই যে আমি আমার কোম্পানির শেয়ার ইস্যু করলাম, আমাকে কি করতে হবে, আমি যা আর্নিং করব তারই একটা অংশ আমাকে ডিভিডেন্ড আকারে পে করতে হতে পারে, তাহলে বলতে পারি পেমেন্ট অফ ডিভিডেন্ড এটা আসবে। তার কারণ শেয়ার ইস্যু করেছি, এই শেয়ারের উপর কিছু অংশ তো আমরা কি করব, আমার কোম্পানির শেয়ার হোল্ডারদের, কোম্পানির মালিকদের কি করব, কিছু লাভের কিছু অংশ তাদেরকেও দেবো, তাহলে পেমেন্ট অফ ডিভিডেন্ড এটাও কি হবে, এখানে এই ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসবে। এবং পেমেন্ট অফ ডিভিডেন্ড হলে কি হবে, পেমেন্ট করে দিচ্ছি, পে করছি, কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে যাবে, তাহলে এখানে কি হবে, এটা ক্যাশের আউটফ্লো ঘটাবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, ইস্যু অফ শেয়ার নিয়ে তো বললাম, ডিবেঞ্চার যদি ইস্যু করি তাহলে কি দিতে হবে, আমাকে ইন্টারেস্ট দিতে হবে। ঠিক আছে, সিমিলারলি লোন নিয়েছি, লোনের ওপরে ইন্টারেস্ট দিতে হবে। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট পেইড এটাও কি হবে, মাইনাস হবে, তার কারণ ইন্টারেস্ট পে করে দিচ্ছি, পে করে দিলে কি হয়ে যাবে, ক্যাশের আউটফ্লো হবে, তাহলে লেস হবে। নেক্সট। আচ্ছা, এই যে লোনটা নিয়েছি, এই লোনটা তো আজীবনের জন্য নিইনি, একটা সার্টেন পিরিয়ডের জন্য নিয়েছি, যখন সেই সার্টেন পিরিয়ডটা কেটে যাবে তখন কি হবে, আমাকে এই লোনের অ্যামাউন্টটাও পে করে দিতে হবে। ঠিক আছে, তাহলে পেমেন্ট অফ লোন এটাও মাইনাস হয়ে যাবে, কারণ লোনের টাকা দিয়ে দিচ্ছি, ক্যাশ কমে যাচ্ছে আমার। ঠিক আছে, আর কি হতে পারে, ইস্যু অফ শেয়ার হয়ে গেছে, ইস্যু অফ ডিবেঞ্চার হয়ে গেছে। আচ্ছা, ইস্যু অফ শেয়ারের মধ্যে শেয়ার দুটো প্রকারের হয়, ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার। ঠিক আছে, ইকুইটি শেয়ারের ক্ষেত্রে তো বাইব্যাক হয়, যেটা আমরা পরবর্তীকালে শিখবো। প্রেফারেন্স শেয়ারে কি হয়, রিডেমশন হয়, তাহলে সেই রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারস এটাও কি হবে, রিডেমশন করে দিচ্ছি, তখন কি হবে, টাকা বেরিয়ে যাবে, তাহলে এটা ক্যাশ আউটফ্লো ঘটাবে, তাহলে মাইনাস হবে। বোঝা গেল? তাহলে ফিনান্সিং অ্যাক্টিভিটিসের একটা বেসিক আইডিয়া আমরা পেলাম যে এই ট্রানজ্যাকশনগুলো আমাদের আসতে পারে এবং এই ট্রানজ্যাকশনের জন্য আমাদের ক্যাশের উপর কি প্রভাব পড়বে, কোনটা অ্যাড হবে, কোনটা লেস হবে। ঠিক আছে, এবার ফিনান্সিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা কি করলাম, আমাদের কোম্পানির যা রিকোয়ারমেন্ট ছিল যে আমি একটা কারখানা করব, কারখানা করার জন্য আমার এত টাকার প্রয়োজন, সেটা তো চলে এলো, এখন টাকা আমার কাছে আছে, আমি কি করবো, এবারে ধীরে ধীরে ল্যান্ড কিনবো, বিল্ডিং কিনবো, মেশিনারি ইনস্টল করব, তবে না আমি আমার ম্যানুফ্যাকচারিং স্টার্ট করতে পারবো। ঠিক আছে, তো এই ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, বা আমি যদি সংক্ষেপে বলি ফিক্সড অ্যাসেট, এগুলো তো ফিক্সড অ্যাসেট পারচেস বা সেল রিলেটেড যে ট্রানজ্যাকশন, সেগুলো আমার কোথায় আসবে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে আসবে। আমি ইনভেস্ট করছি কেন না, আমার ম্যানুফ্যাকচারিং স্টার্ট করার জন্য। ঠিক আছে, ল্যান্ড কিনছি, বিল্ডিং কিনছি, মেশিনারি কিনছি, বেসিক্যালি ফিক্সড অ্যাসেট। ঠিক আছে, তাহলে পারচেস অফ ফিক্সড অ্যাসেটস এগুলো কি আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের পার্ট। এখন পারচেস অফ ফিক্সড অ্যাসেট, এই ফিক্সড অ্যাসেট পারচেস করার জন্য আমার কি হবে, টাকা কমে যাবে, কারণ আমাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আউটফ্লো হবে, মাইনাস হবে। আচ্ছা, অনেক সময় আমরা দেখি কি হয়, মেশিন পত্রাদি পুরনো হয়ে গেলে আমরা কি করি, সেগুলোকে বিক্রিও করে দিই, তাহলে সেল অফ ফিক্সড অ্যাসেট রিলেটেড যে ট্রানজ্যাকশন সেগুলো এখানে আসবে। তাহলে সেল যখন করবো কিছু তো পাবো হাতে। ঠিক আছে, তাহলে ক্যাশ তখন বাড়বে, ওই জন্য প্লাস। ঠিক আছে, ইনফ্লো হবে। নেক্সট, কোনো ইনভেস্টমেন্ট করতে পারি, কোনো কোম্পানির, অন্য কোনো কোম্পানির শেয়ার কিনে ফেললাম। ঠিক আছে, বা অন্য কোনো কোম্পানির ডিবেঞ্চার কিনে ফেললাম, এরকম হতে পারে, বা ব্যাংকে কোনো এফডি করে ফেললাম। ঠিক আছে, তাহলে বলতে পারি পারচেজ অফ ইনভেস্টমেন্টস, ঠিক আছে, এটা লং টার্ম ইন নেচার, লং টার্ম ইন নেচার। তাহলে পারচেস অফ ইনভেস্টমেন্ট কি হবে, ইনভেস্টমেন্ট পারচেস করছি, তাহলে কি হবে, এটা মাইনাস হবে, আউটফ্লো হবে, যে সময় আমরা পারচেস করছি আমার ক্যাশ কমে যাচ্ছে। নেক্সট কি হতে পারে, আচ্ছা একটা সার্টেন পিরিয়ডের জন্যই আমি ইনভেস্টমেন্টটা করলাম, তারপরে কি হবে, ওই
যে রিটার্নটা পাওয়ার সময় আসবে তখন আমরা কি করে দিতে পারি, এই ইনভেস্টমেন্টটা বেচেও দিতে পারি। তাহলে পারচেস অফ ইনভেস্টমেন্টের পরে কি হতে পারে, সেল অফ ইনভেস্টমেন্টস, তখন কি হবে আবার এটা ইনফ্লো হবে, ঠিক আছে। আর নেক্সট কি হতে পারে, এই যে ইনভেস্টমেন্টটা করেছিলাম, সাপোজ আমি কোনো শেয়ারের অন্য কোনো কোম্পানির শেয়ার কিনেছিলাম, ঠিক আছে। তাহলে অন্য কোনো যে কোম্পানির শেয়ার আমি কিনলাম, তার পরিবর্তে সেখান থেকে আমি আমার কোম্পানি যখন শেয়ার ইস্যু করেছিলাম তখন কি করেছিলাম, ডিভিডেন্ড পে করেছিলাম। এবার আমি অন্য কোনো কোম্পানির শেয়ার কিনেছি, সেখান থেকে আমার কি আসতে পারে, ডিভিডেন্ড আসতে পারে। তাহলে ডিভিডেন্ড রিসিভড, ঠিক আছে, ডিভিডেন্ড রিসিভড। ডিভিডেন্ড যখন রিসিভ করবো তখন আমার ক্যাশ প্লাস হয়ে যাবে, ঠিক আছে, ইনফ্লো হবে। আচ্ছা, আর কি হতে পারে, ইন্টারেস্ট, লোন নিয়েছিলাম, এই যে লোন নিয়েছিলাম তার জন্য আমাকে ইন্টারেস্ট পে করতে হয়েছিল। এখন আমি যদি কাউকে লোন দিই বা আমি যদি কোনো কোম্পানির অন্য কোনো কোম্পানির ডিবেঞ্চার কিনে রাখি, তাহলে আমি সেখান থেকে কী পাবো, ইন্টারেস্ট পাবো। তাহলে ইন্টারেস্ট রিসিভড, এটাও কী হবে, প্লাস হবে, ইনফ্লো হবে। নেক্সট কী হতে পারে, আমি কোনো প্রপার্টি কিনে রেখেছিলাম, আমি ওই প্রপার্টি থেকে কী করছি, রেন্টাল ইনকাম জেনারেট করছি, সেক্ষেত্রে কী হবে আমার রেন্ট রিসিভড। রেন্ট রিসিভড হলে তখন কী হবে, এটা আমার ইনফ্লো ঘটাবে, তাহলে এটা কী হবে, পজিটিভ হবে, মানে প্লাস হবে, অ্যাড হবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে। তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসেও আমরা কোন কোন কীরকম ধরনের ট্রানজ্যাকশন আসতে পারে তারও একটা বেসিক কনসেপ্ট পেলাম, ঠিক আছে। দেখলাম যে কী কী ধরনের ট্রানজ্যাকশন আমাদের আসতে পারে। তাহলে আমাদের ফিনান্সিং অ্যাক্টিভিটিস আমরা বুঝলাম, আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বুঝলাম, ঠিক আছে। ফিনান্সিং অ্যাক্টিভিটিস বুঝলাম, আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসও বুঝলাম। এবারে সব কিছু ঠিকঠাক হয়ে গেল, সব কিছু রেডি। এবার আমি কি করব, আমার ম্যানুফ্যাকচারিং এবার আমি স্টার্ট করতে পারি, ঠিক আছে। এবার আমি এখানে ম্যানুফ্যাকচারিং আমার স্টার্ট করতে পারি। এই যে ম্যানুফ্যাকচারিং করা, র মেটেরিয়াল পারচেস করছি, ঠিক আছে। আর কি করছি, এই যে ম্যানুফ্যাকচারিং করে নিলাম, এরপরে আমরা কি করছি, এটাকে সেলও করছি। আমি কি করছি, আর সেল তো আর এমনি এমনি হবে না, নিশ্চয়ই একটা দোকান থাকবে বা আমার শোরুম থাকবে, ঠিক আছে। তো সেই শোরুম চালাচ্ছি, অফিস চালাচ্ছি, মূলত এইগুলোই হচ্ছে আমার অপারেশনাল ওয়ার্ক, অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্ট রিলেটেড যে ট্রানজ্যাকশনগুলো, ঠিক আছে, বিজনেস ম্যানেজমেন্ট রিলেটেড যে অ্যাক্টিভিটিসগুলো, সেই সমস্তগুলোই হচ্ছে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে বোঝা গেল, আমি সেল করছি, পারচেস করছি, ম্যানুফ্যাকচারিং করছি, বিজনেস ম্যানেজমেন্ট করছি, বিজনেস ম্যানেজ করছি, শোরুম চালাচ্ছি, ঠিক আছে, অফিস চালাচ্ছি, এই সমস্ত যে অ্যাক্টিভিটিসগুলো, এগুলো হচ্ছে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস। এবং এই সমস্ত রিলেটেড যে ট্রানজ্যাকশন, সেই সমস্তটাই হচ্ছে আমার অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে ফল করবে। আচ্ছা, এটা আরেকটুখানি আমি ক্ল্যারিফাই করে দিই, আর কি কি ধরনের আসতে পারে। আমাদের অঙ্কে মূলত আমরা বেশিরভাগ অঙ্কে পাবো ব্যালেন্স শিট, ঠিক আছে, ব্যালেন্স শিট পাবো। এখানে আমরা শেয়ার ক্যাপিটাল, লোন, লং টার্মের লিখে দিয়েছি। তাহলে এদিকে কি বাকি থাকলো, এখানে আমার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বাকি রইলো। আর কি বাকি রইলো, কারেন্ট লাইবিলিটিস, ঠিক আছে, কারেন্ট লাইবিলিটিস বাকি রইলো। আর এদিকে আমরা যদি দেখি, তাহলে অ্যাসেট সাইডে কি কি দেখলাম না, আমি ল্যান্ড দেখলাম, বিল্ডিংস দেখলাম, মেশিনারি দেখলাম, ইনভেস্টমেন্ট দেখলাম, ঠিক আছে, মূলত ফিক্সড অ্যাসেট, ঠিক আছে, ফিক্সড অ্যাসেট। তাহলে বাকি রইল কি, আমার কারেন্ট অ্যাসেট, ঠিক আছে, আমার তাহলে বাকি রইল কি, কারেন্ট অ্যাসেট। তাহলে দেখ, এইটা রিলেটেড টু ফিনান্স, এইটা রিলেটেড টু ইনভেস্টিং। তাহলে বাকি রইল কি, বাকি রইল এই পোর্শনটুকু। তাহলে যদি তিনটে অ্যাক্টিভিটিস হয়, তাহলে এই পার্টটা যদি ফিনান্সের পার্ট হয় আর এই পার্টটা যদি ইনভেস্টিং এর পার্ট হয়, তাহলে বাকি যে পার্টটা পড়ে রইল, এটা কোথাকার পার্ট, অপারেটিং, ঠিক আছে। তাহলে মেইনলি কি দেখলাম, বিজনেস ম্যানেজমেন্ট রিলেটেড যে ট্রানজ্যাকশনগুলো, সেই ট্রানজ্যাকশনগুলো আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে ফল করবে, ঠিক আছে। এখন এই যে অপারেটিং অ্যাক্টিভিটিস, এই অপারেটিং অ্যাক্টিভিটিস ক্যালকুলেট করার মূলত দুটো মেথড আছে, ঠিক আছে। মানে অপারেটিং অ্যাক্টিভিটিসটাকে আমরা দুটো মেথডে সলভ করতে পারি। সেটা হচ্ছে, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড, আর একটা হচ্ছে
ইনডাইরেক্ট মেথড। ঠিক আছে, আমি দুটো মেথডই আলোচনা করব সংক্ষেপে। আচ্ছা, ফার্স্টে আমরা ডাইরেক্ট মেথড সম্বন্ধে বুঝব, যে ডাইরেক্ট মেথডটা অ্যাকচুয়ালি এর পিছনে যে লজিকটা, কোন লজিক কাজ করে। আচ্ছা, আমার বিজনেস অপারেশন রিলেটেড যে ট্রানজ্যাকশনগুলো, সেগুলো আমরা কোত্থেকে পেতে পারি? আমি বিজনেস রিলেটেড ট্রানজ্যাকশন কোনগুলোকে বললাম? সেল, পারচেজ, ঠিক আছে, অফিসের খরচাপাতি, এই সমস্তগুলো আমরা কি কোথা থেকে পেতে পারি? ট্রেডিং অ্যাকাউন্ট থেকে, ট্রেডিং অ্যান্ড পিএল থেকে পেতে পারি। হ্যাঁ, ট্রেডিং অ্যান্ড পিএল অ্যাকাউন্ট থেকে পেতে পারি। ঠিক আছে, এখন কোম্পানির কনটেক্সটে যদি বলি, এটা স্টেটমেন্ট অফ পিএল হবে। ঠিক আছে, আমি জাস্ট বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি। আমরা অলরেডি 11-এ যেহেতু শিখেছি ফাইনাল অ্যাকাউন্ট, তো সেখান থেকে আমি শেখানোর চেষ্টা করছি ট্রেডিং অ্যান্ড পিএল। আমরা যদি ট্রেডিং অ্যান্ড পিএলটাকে মনে করার চেষ্টা করি, কীরকম থাকতো, ফরম্যাটটা কী থাকতো? এদিকে এরকম বাই সেলস বলে থাকতো, ধরে 2 লাখ টাকা সেলস। ঠিক আছে, আচ্ছা, আমি খুব ছোট সংক্ষেপে করার চেষ্টা করছি, ওই জন্য আমি এত খরচাপাতি লিখছি না যেগুলো ট্রেডিংয়ে আসতো। মূলত ট্রেডিংয়ে যে খরচাপাতিগুলো আসতো, সেটাকে আমরা সংক্ষেপে কী লিখতে পারি? কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড, ধরে নিচ্ছি কস্ট অফ গুডস সোল্ড 1 লাখ। তাহলে ব্যালেন্সটা আমার কত? না 1 লাখ। এটা কি আমার জিপি, তাই তো? এইটাই এখানে চলে আসতো, এটা তো অ্যাকচুয়ালি ব্যালেন্স বাই ট্রেডিং, জিপি বলে চলে এলো। আচ্ছা, এখানে খরচাপাতি, কয়েকটা খরচাপাতি বল, যেমন হতে পারে স্যালারিজ, যেমন হতে পারে অ্যাডভার্টাইজমেন্ট, প্রিন্টিং স্টেশনারি। ধরে নেই স্যালারি ছিল 25,000, অ্যাডভার্টাইজমেন্ট করেছি 15,000, প্রিন্টিং আছে সাপোজ 5,000। আর কি হতে পারে? এখানে আমরা সব ক্যাশ ট্রানজ্যাকশন দেখছি, এই ট্রানজ্যাকশনগুলো ক্যাশ ট্রানজ্যাকশন। ঠিক আছে, আর কি হতে পারে? হতে পারে যে কিছু ডেপ্রিসিয়েশন, অ্যাসেট ফ্যাসেট কিনেছি, মেশিনারি। ঠিক আছে, তো তার ডেপ্রিসিয়েশন, ধরে নিন ডেপ্রিসিয়েশন ছিল 10,000 টাকার। ঠিক আছে, তাহলে বাঁচলো কত হাতে? নেট প্রফিট। $45। তাহলে এই হচ্ছে আমরা একটা মোটামুটি ছোট করে একটা ট্রেডিং পিএল করার চেষ্টা করলাম। দেখ, এখানে টাকা সেলের মাধ্যমে আমার টাকা এসছে 2 লাখ টাকা। এই যে মালটা আমি সেল করেছি, সেটা তৈরি করতে মনে করো আমার 1 লাখ টাকা খরচা হয়েছে, কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, আর কি চলে এলো আমার গ্রস প্রফিট ব্যালেন্স করে। ঠিক আছে, এই ব্যালেন্সটা এখানে ট্রান্সফার করলাম। স্যালারি পেমেন্ট করেছি 25,000, অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি 15,000, তাহলে হলো গিয়ে 40,000। এদিকে প্রিন্টিং বাবদ খরচা আছে 5,000, 45,000। আর এদিকে 55,000 ডেপ্রিসিয়েশনের কস্ট আছে 10,000 টাকা। তাহলে বাকি আমার হাতে বেঁচে গেল 45,000 টাকা, অর্থাৎ এটা আমার নেট প্রফিট। এই নেট প্রফিটটাও কী হবে? আবার ব্যালেন্স শিটেও ফরওয়ার্ড হতো। আমরা 11-এ জানি পিএল করেছি অলরেডি। ঠিক আছে, এই নেট প্রফিটটা আমরা আবার ব্যালেন্স শিটে কী করতাম? ক্যাপিটালের সাথে অ্যাড করে বসিয়ে দিতাম। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশনটা আমরা ব্যালেন্স শিটেও পেয়ে যাব। আর এই ইনফরমেশনটা আমরা ব্যালেন্স শিটে পেয়ে যাবো। যে মেশিনারিটার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করছি বা ফার্নিচারটার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করছি, সেখান থেকে আমরা কী করতাম? লেস করে দেখাতাম যে এর থেকে এত টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করেছি। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশনটা আমরা ব্যালেন্স শিটে পেয়ে যাব অ্যাজ ইট ইজ। আচ্ছা, এবার দেখ ডাইরেক্ট মেথড কীভাবে কাজ করে। ডাইরেক্ট মেথড বলছে যে কত টাকা তোমার এসছে এই অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে। ঠিক আছে, তুমি যে এই যে আমরা দেখছি সেল, পারচেজ, অফিস চালিয়েছি তার খরচাপাতি। ঠিক আছে, এই সমস্ত খরচাপাতিগুলো কি রিলেটেড টু অপারেটিং অ্যাক্টিভিটিস। দেখ
ফার্স্টে আমাকে বলবে, জিজ্ঞেস করবে যে সেলস কত। আমি ফরম্যাট অনুযায়ী বানাচ্ছি না, জাস্ট বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি যে ডাইরেক্ট মেথড কীভাবে কাজ হয়, মানে ডাইরেক্ট মেথড কীভাবে আমাদের প্রবলেমটা সলভ করে। ঠিক আছে, তাহলে সেলস হচ্ছে 2 লাখ টাকার। আচ্ছা, তারপরে দেখ কস্ট অফ গুডস সোল্ড বাবদ এটা আমার খরচা হয়েছে, এটা তো আমার টাকা এসছে সেলসে, আর এটা আমার কি হয়েছে, খরচা হয়ে গেছে। তাহলে লেস বলে লিখবো কস্ট অফ গুডস সোল্ড কত না 1 লাখ টাকা, নেগেটিভ উইদিন ব্র্যাকেট লিখবো। তারপরে আর যে খরচাপাতিগুলো করেছে দেখ, স্যালারি, অ্যাডভার্টাইজমেন্ট, প্রিন্টিং। স্যালারি বাবদ 25,000 টাকা দিয়েছি, অ্যাডভার্টাইজমেন্টে 15,000 টাকা দিয়েছি, আর প্রিন্টিংয়ে 5,000 টাকা দিয়েছি। ঠিক আছে, তাহলে এই খরচাপাতিগুলো করেছি। আচ্ছা, এবার আসি ডেপ্রিসিয়েশনে। ডেপ্রিসিয়েশনে আমরা এখানে এটাকে খরচা হিসেবে দেখালেও অ্যাকচুয়ালি কি আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করছি, ক্যাশে আসা চেঞ্জ। তাহলে ডেপ্রিসিয়েশন বাবদ কি কোনো, এই যে খরচাটা আমি করেছি 10,000 টাকার, এর কি ইম্প্যাক্ট আমার ক্যাশে পড়েছে? আমরা ডেপ্রিসিয়েশনের জার্নাল এন্ট্রি কী করতাম, সেই জার্নাল এন্ট্রিতে কি ক্যাশ আসতো না, কিন্তু আমরা স্যালারি পেমেন্ট করতাম, কি করতাম, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। অ্যাডভার্টাইজমেন্ট বাবদ খরচা হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি বাবদ যে খরচাপাতি করতাম সেখানে কি করতাম, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে দেখ প্রত্যেকটার সাথে রিলেটেড কি আছে, ক্যাশ রিলেটেড আছে, কিন্তু ডেপ্রিসিয়েশনের সাথে কিন্তু ক্যাশ রিলেটেড ছিল না। আমরা ডেপ্রিসিয়েশনের জার্নাল এন্ট্রি কি করতাম, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু যে পার্টিকুলার মেশিনারির উপর ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে, বা যে পার্টিকুলার অ্যাসেটের উপর ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে, সেই অ্যাসেটটাকে কি করতাম, ক্রেডিট করে দিতাম। ঠিক আছে, তাহলে ডেপ্রিসিয়েশনে কিন্তু ক্যাশ ইনভলভ হতো না, কারণ এটা নন ক্যাশ এক্সপেন্সেস। এটা খরচা, কিন্তু এটা কি নন ক্যাশ এক্সপেন্সেস, মানে এর মধ্যে কোনো ক্যাশ ইনভলভমেন্ট নেই। ঠিক আছে, তাহলে ওই জন্য আমরা এখানে কি করলাম, ডেপ্রিসিয়েশন কস্টটাকে লেস করলাম না। তাহলে দেখি আমাদের রেজাল্ট কত এলো। আচ্ছা, এটা আসবে আমাদের 55,000 টাকা। ঠিক আছে, দেখ 55,000 টাকা আমাদের আসবে। এবার দেখ নেট প্রফিট কত আসছে, নেট প্রফিট দেখ 45 আসছে। তাহলে ডাইরেক্ট মেথডে যদি আমরা করি, তাহলে এই যে ট্রেডিং অ্যান্ড পিএল এর একদম বলতে পারিস 90 to 95% এক, কিন্তু 100% কিন্তু এক হবে না, কারণ এখানে দেখ এখানে অ্যাকচুয়ালি কি এসছে, এটা ক্যাশ প্রফিট। তোর যদি ডেপ্রিসিয়েশন, তো এটা অ্যাকচুয়ালি খরচটা হয়নি না, এই ডেপ্রিসিয়েশন বাবদ ক্যাশ কিছু খরচ হয়নি, এটাকে যদি তুই হাঁটিয়ে দিস তাহলে এখানে তোর প্রফিট কত আসতো, 55,000 টাকা। তাহলে অ্যাকচুয়ালি এটা রিফ্লেক্ট করছে কি ক্যাশ প্রফিট। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট মেথড কীভাবে কাজ করে তুই বুঝতে পারলি, তোরা বুঝতে পারলি যে আমি কি করলাম, কত ক্যাশ এসছে কত ক্যাশ গেছে তার একটা সামারি বানালাম। এটাই হচ্ছে ডাইরেক্ট মেথড, এটাই বেসিক কনসেপ্ট। ঠিক আছে, এবার আমরা একটু ইনডাইরেক্ট মেথডটাকে বোঝার চেষ্টা করব। ইনডাইরেক্ট মেথডে কি হবে, ইনডাইরেক্ট মেথডে আমি ডাইরেক্ট মেথডে যেভাবে করেছি ঠিক তার অপোজিট কাজগুলো করব। মানে এটাকে একটু মুছে দিচ্ছি, তারপর এখানে আমি বোঝাচ্ছি। দেখ এবার আমরা কি শিখছি, ইনডাইরেক্ট মেথড। ঠিক আছে, এবার আমরা শিখছি ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথডে কি করবো, দেখ সেলস থেকে স্টার্ট করেছিলাম, ক্রেডিট সাইডের টপমোস্ট থেকে স্টার্ট করেছিলাম, আমরা এবার ঠিক এর উল্টো দিকে চলে যাব। দেখ উল্টো দিক, ডেবিট সাইড, একদম শেষ কি আছে, শেষ খরচার নাম কি, ডেপ্রিসিয়েশন। শেষ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি, এই যে প্রফিট ট্রান্সফার হয়েছে ক্যাপিটালে। ঠিক আছে, নেট প্রফিট। তাহলে স্টার্ট করবো কোথা থেকে, নেট প্রফিট থেকে। ইনডাইরেক্ট মেথডে আমরা স্টার্ট করবো কোথা থেকে, নেট প্রফিট থেকে। ঠিক আছে, নেট প্রফিট, নেট প্রফিট কত না আমার 45,000 টাকা। ঠিক আছে, আচ্ছা ডাইরেক্ট মেথডে আমরা কি করেছিলাম, সমস্ত ক্যাশ এক্সপেন্সগুলোকে আমরা কি করছিলাম, লেস করছিলাম। এখানে আমরা কি করবো, ঠিকের উল্টো, মানে ক্যাশ এক্সপেন্স না, আর কি করবো এবারে, নন ক্যাশ এক্সপেন্স। ডাইরেক্ট মেথডে যেহেতু আমরা ক্যাশ এক্সপেন্সগুলোকে লেস করছিলাম, ঠিকের উল্টো কাজটা কি হবে, ইনডাইরেক্ট মেথড। এখন ইনডাইরেক্ট মেথড কি লেস করবো না, ইনডাইরেক্ট মেথড কি করবো, প্লাস করবো। নন ক্যাশ এক্সপেন্সেস প্লাস করবো। কি আছে নন ক্যাশ এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কত, 10,000 টাকা। দেখ এখানে উত্তর এলো কি, সেই 55,000 টাকা। তাহলে দেখ ডাইরেক্ট মেথডের থেকে অনেক ইজি ওয়েতে কিন্তু উত্তরটা এলো, আর তাড়াতাড়ি এলো। আর অ্যাকচুয়ালি ডাইরেক্ট মেথড তুই সব অঙ্কে অ্যাপ্লাই করতে পারবি না, তার কারণ তোদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখবি দেবে যেটা, সেটা হচ্ছে এই ট্রেডিং অ্যান্ড পিএল দেবে না। ট্রেডিং অ্যান্ড পিএল দিলে তবে না তুই ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করবি, কিন্তু ট্রেডিং অ্যান্ড পিএল যদি নাই দেয় তাহলে তুই ডাইরেক্ট মেথড কি করে অ্যাপ্লাই করবি, কারণ ডাইরেক্ট মেথড দিয়ে কাজ করতে গেলে তোকে তো জানতে হবে সেল কত, পারচেস কত। ঠিক আছে, স্যালারি কত পে করেছিস, অ্যাডভার্টাইজমেন্ট বাবদ কত খরচা হয়েছে, প্রিন্টিং বাবদ কত খরচা হয়েছে, কিন্তু ট্রেডিং অ্যান্ড পিএল মনে কর তোকে দিলই না, তাহলে তুই ডাইরেক্ট মেথডে কি করে করবি। তাহলে
আমরা কিন্তু ডাইরেক্ট মেথডকে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমাদের কাছে ইনফরমেশনগুলোই হয়তো থাকবে না। কিন্তু আমরা ইনডাইরেক্ট মেথডের মাধ্যমে যে কোনো অঙ্ক কিন্তু সলভ করতে পারবো, যে কোনো অঙ্কই করতে পারবো। কারণ ইনডাইরেক্ট মেথডে যদি আমরা করি, আমাদের কাছে যদি মনে করো ব্যালেন্স শিট দিয়ে দিল, খালি ট্রেডিং অ্যান্ড পিএল দিল না, তাহলে আমরা কি করতে পারি, এই যে খরচাপাতিগুলো, এই যে ডেপ্রিসিয়েশন, এগুলো আমরা ব্যালেন্স শিট থেকেও পেতে পারি। ঠিক আছে, এই যে নেট প্রফিট, এই নেট প্রফিটটা আমরা কি ব্যালেন্স শিট থেকেও পেতে পারি। যদি এক মালিকানা কারবারের কথা বলি তাহলে সেটা ক্যাপিটালের সাথে অ্যাড হয়, আর যদি আমি কোম্পানির কথা বলি তাহলে কি হয়, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের সাথে অ্যাড হয়। তাহলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের থ্রু আমরা নেট প্রফিট জানতে পেরে যাবো। ঠিক আছে, আর ডেপ্রিসিয়েশনটা আমরা কি কোত্থেকে জানতে পারবো, ডেপ্রিসিয়েশনটা আমরা পার্টিকুলার অ্যাসেট থেকে লেস হচ্ছে তার নোটের মধ্যে পেয়ে যাবো। ঠিক আছে, বা হতে পারে যে ডেপ্রিসিয়েশন রিজার্ভ বলে কোনো অ্যাকাউন্ট আলাদা করে থাকতে পারে, সেখান থেকে আমরা ডেপ্রিসিয়েশনের হিসাবটা পেয়ে যাবো। মানে নন ক্যাশ এক্সপেন্সেসগুলো আমরা ব্যালেন্স শিট থেকেও কিন্তু পেতে পারি। ঠিক আছে, আর প্রফিট আমাদের কত সেটাও কিন্তু আমরা ব্যালেন্স শিট থেকেও পেতে পারি। তাহলে আমরা ইনডাইরেক্ট মেথডটা শিখবো ভালো করে। ইনডাইরেক্ট মেথডের মাধ্যমে আমরা যে কোনো অঙ্ক কিন্তু সলভ করতে পারবো খুব ইজিলি। ঠিক আছে, তাহলে আশা করছি বোঝা গেল যে ডাইরেক্ট মেথড আর ইনডাইরেক্ট মেথডের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়। ডাইরেক্ট মেথডে কি করে, কত ক্যাশ এসছে, কত ক্যাশ কোথায় কোথায় গেছে, লেস করো বেরালো। ঠিক আছে, আর ইনডাইরেক্ট মেথডে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে কত কি এলো বা গেল সেটা কিভাবে ক্যালকুলেট করবো না, আমরা নেট প্রফিট থেকে স্টার্ট করবো। নেট প্রফিটের সাথে কি অ্যাড করবো না, যেগুলো আমার ক্যাশে অ্যাকচুয়ালি খরচা হয়নি কিন্তু আমি পিএল এ খরচা দেখিয়েছিলাম। ঠিক আছে, মানে নন ক্যাশ যে এক্সপেন্সেসগুলো আমি দেখিয়েছি সেগুলোকে আবার অ্যাড ব্যাক করে দেবো। ঠিক আছে, তাহলে মেন কনসেপ্টটা হচ্ছে এইটা, বোঝা গেল। নেক্সট ক্লাসে আমরা প্রপারলি অপারেটিং অ্যাক্টিভিটিসের ফরম্যাটটা দেখবো আর কিছু অঙ্ক প্র্যাকটিস করবো। ঠিক আছে, তাহলে এই ক্লাসে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।